সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বেশি যেসব প্রয়োগ শিল্পের বিকাশ ঘটেছে তার মধ্যে অন্যতম আবৃত্তি। ব্যক্তিকেন্দ্রিক চর্চা যেমন বেড়েছে, সেরকম প্রত্যন্ত অঞ্চলেও এই বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে এবং প্রাতিষ্ঠানিকভাবেও বেড়েছে এর চর্চা। বাংলাদেশে আবৃত্তির আদ্যপান্ত নিয়ে আমাদের আজকের আয়োজন। সাথে আমরা পেয়েছি দুজন গুণী মানুষকে। তারা আমাদের প্রিয়জন, তাদের পাঠ শুনে প্রতিনিয়ত আমরা মুগ্ধ হই। চলুন দর্শক পরিচিত হই। শুরুতে আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহি। এরপরে আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী এবং কিবোর্ডে আমাদের সাথে আছেন শাহিন বন্ধু। তিনজনকেই স্বাগত এবং শুভ সন্ধ্যা জানাই আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা আবৃত্তি নিয়ে নানা কথা শুনবো, আমাদের সাথে থাকবেন পুরোটার সময়। আমরা জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি ইউটিউব থেকেও দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা অনুরোধ করতে পারবেন এবং আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা চলে যাব শুরুতেই অধ্যাপক রূপা চক্রবর্তী। আপনাকে অভিনন্দন আমাদের নেক্সাস পরিবারের পক্ষ থেকে। আপনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন। অনেক ধন্যবাদ জাকিয়া। মানে ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আমরা একটু ইতিহাসটা জেনে নিতে চাই। আপনারা দুজন মিলেই বলবেন। আপনি রূপা চক্রবর্তী শুরু। আমরা একটু স্বাধীনতা উত্তর যে ইতিহাস ছিল, আমরা মনে করি যে বাংলাদেশে দুটো শিল্প 70-এর দশকে আমাদের থিয়েটার, মঞ্চ নাটক যেভাবে বিকশিত হয়েছে, আমাদের জাতিকে অগ্রসর করে দিয়েছে চিন্তায়, চেতনায়, নতুন ভাবনায়, নতুন আঙ্গিকে। এটা যেমন আমাদের একটা খুব শক্তিশালী একটা শিল্প মাধ্যম, ঠিক 80-র দশকে আমরা দেখতে পাই যে সাংগঠনিক আবৃত্তি চর্চা শুরু হওয়ার পরে আবৃত্তি শিল্পটা যে একক চর্চার জায়গায় ছিল এবং এটার কোনো যৌথ প্রয়াস ছিল না, খুব ঢিলেঢালাভাবে এই শিল্পটি ছিল। আদৌ এটি শিল্প কিনা এটা নিয়েও মানুষের মনের মধ্যে অনেক দ্বিধা এবং দ্বন্দ্ব ছিল। 80-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সামনে রেখে সাংগঠনিক আবৃত্তি চর্চা যেভাবে গঠিত হওয়া, বিকশিত হওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করেছিল, এটা আজকে এমন একটা জায়গায় এসেছে তখন যখন আমরা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ গড়ে তুলি 86 শেষে 87-র দিকে, তখন আমাদের আবৃত্তি সংগঠন গোটা বাংলাদেশে মিলে খুব বেশি হলে 17 থেকে 20টা, আর এখন এটা সংখ্যা প্রায় 500টা। এটা থেকে আমরা বুঝি যে এটা কতখানি বিকশিত হয়েছে। আর মানে তরুণদের কাছে আবৃত্তি শিল্পটি অত্যন্ত সুন্দর, আকর্ষণীয় একটি শিল্প। তারা মনে করে আমি যদি গান গাইতে না পারি, কিন্তু আমি যদি সাহিত্য ভালোবাসি, কবিতা যদি ভালোবাসি, তাহলে আমার পক্ষে আবৃত্তি করা সম্ভব। নারীদের ক্ষেত্রেও আমি দেখেছি অজস্র নারী আবৃত্তি শিল্পের দিকে ঝুঁকে পড়েছেন, কারণ নাটকে গেলে অনেক বেশি সময় দিতে হয়, অনেকটা সময় তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়। সেজন্য তারা ওটা পারছে না বলে লেখাপড়ার চাপ সামলে নিয়ে বা পেশাগত জায়গার চাপ সামলে নিয়ে আবৃত্তিটা করতে পারছে। ফলে তারা দলীয়ভাবে আমরা আরো ইতিহাসগুলো বা এখনকার কি অবস্থা সেগুলো শুনবো। আমি মাহিদুল ইসলাম, আপনার কাছ থেকে একটু স্বাধীনতা উত্তরটা যদি একটু শুনি নেই, সেই সময় কি চর্চা ছিল কিনা? স্বাধীনতা উত্তর মানে তখন তো আমি ছোট, আমি শিশু, আমি তো সেই সময়কার কথা বলতে পারবো না। কিন্তু আমি যখন বালক বা কিশোর উঠতেন, সে সময় আমি বেতারে গোলাম মুস্তফার আবৃত্তি বা শফিক কামালের আবৃত্তি শুনে আমি শিহরিত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমার মধ্যে আবৃত্তির প্রতি একটা গভীর টান তৈরি হয়েছে। কিন্তু রূপাদি যেখান থেকে বললেন যে 80-র দশকের শেষে যখন সাংগঠনিক চর্চা শুরু হলো প্রথম দিক থেকে, একেবারে প্রথম থেকে, আমি তো তখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, আমিও যুক্ত হয়ে গেলাম। তারপরের ইতিহাস তো অন্যরকম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিল্প মাধ্যমগুলো যেগুলো রয়েছে, সঙ্গীত, নাটক, তার নৃত্য, তার কাছাকাছি পর্যায়ে চলে গেল এই আবৃত্তি সাংগঠনিক চর্চার কারণে। এর একটি কারণ রয়েছে। আমি যদি সেদিকটাতে যাই, যে বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্রের যে অভ্যুদয়, আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, তার আগে আমাদের যে ভাষা আন্দোলন, এই সবগুলো বিষয়ের সাথে বাংলাদেশের মানুষের যে অন্তরের যে সংযোগ, যে প্রাণের যে ভালোবাসা, সেই জায়গায় কবিতা একটা বিশাল ভূমিকা রাখে। কবিতা তো আবৃত্তি করি আমরা, আবৃত্তি শিল্পীদের কণ্ঠে সেই কবিতা যখন ধ্বনিত হয়ে ওঠে, তখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। তো যে কারণে 80-র দশকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামরিক সরকার ছিল দেশে, সেই সময়টা বাংলাদেশের
সব মানুষের কাছে আসলে আবৃত্তিটা পৌঁছে গিয়েছে। আর এখনকার যে প্রজন্ম, তরুণ প্রজন্ম, রূপতি বললেন যে যারা ছাত্র অবস্থায় অল্প সময় তারা সংস্কৃতি চর্চা করতে চায়, বা নারীরা বা মেয়েরা, আবৃত্তির সাংগঠনিক চর্চাটার যে এর যে আঙ্গিকটা এমন যে অল্প সময় দিয়ে ওই চর্চাটা করা যায়, কিন্তু যখন আপনি এই শিল্পের সমৃদ্ধির কথা বলবেন বা উৎকর্ষের কথা বলবেন, তখন তো একটু বেশি সময় দিতে হবে, সেটি ব্যক্তিগত চর্চা সাধনার পর্যায়ে চলে যাবে। জি, আমরা আরও শুনবো যে আমার এর কিভাবে আসলে একজন আবৃত্তি শিল্পী তাকে প্রস্তুত করবে, কি কি নিয়ম কানুন রয়েছে, সংগঠন সম্পর্কে শুনবো। কিন্তু শুরুতে আমরা একটি শুনতে চাই, কারণ আমরা কিছুদিন আগেই গত সপ্তাহেই বা এই মাসেই ছিল, গত মাসেই ছিল কিন্তু রবীন্দ্র নজরুলের যেহেতু জয়ন্তী ছিল দুজনে, আমরা সেখান থেকে ছিল 8ই মেতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী 163 11ই জ্যৈষ্ঠ মানে 25শে মে। তো সেটা তো নজরুলের 125তম এই বছরটা একেবারে খুবই একটা এটা একটা দারুণ একটা ঐক্যতান। দেখেন রবীন্দ্র নজরুল দুজনেরই জন্ম একই মাসে, এবং বৈশাখ জ্যৈষ্ঠ, মানে ইংরেজি মাসে একই মাসে পড়ছে, শ্রাবণ ভাদ্র ওদিকেও আবার কিন্তু ওদিকেও মৃত্যুর দিন একই। শ্রাবণে চলে গেলেন রবীন্দ্রনাথ, ভাদ্র মাসে চলে গেলেন কাজী নজরুল ইসলাম। জি, আপনাদের দুজনকে পেয়েছি, কবিতা শোনার লোক সংবরণ করা খুবই কঠিন, আমরা শুনতে চাই। কোনটি শুনবো? কে দিদি আগে শুরু করবেন না? হ্যাঁ, আমি একটু বলি যে কাজী নজরুল ইসলামের যে কবিতাগুলো সবসময় পড়া হয় বা তাকে যেভাবে চেনা যায়, তার সাম্যবাদী কবিতা, তার বিদ্রোহের কবিতা, তার প্রেমের কবিতা, কিন্তু নজরুলকে তো কম পড়া হয়। তার মধ্যে যে রম্য আছে, তাকে যে তার ভেতরে যে মজা আছে, তার কবিতাগুলো অজস্র পড়া হলে, তার রচনাবলীটা মন দিয়ে পড়া হলে সেরকম পাওয়া যাবে। ছোট্ট একটি কবিতা বলবো, শালানুসন্ধিৎসু কবিতার নাম। শালাকে অনুসন্ধান করা হচ্ছে, শালা হারিয়ে গেছে, এরকম ছোট্ট একটা কবিতা একটু বলি। এটা রম্য, মানে ভিন্ন একজন কাজী নজরুল ইসলামকে আমরা এখানে পাব। গিন্নির ভাই পালিয়ে গেছে, গিন্নি চোটে কাঁই, আমার ঘরে দোষ চাপিয়ে কাঁদিছেন সদাই। কোথায় শালা? শালা কোথায়? কেবল ভদ্রলোক, ডাকতে গিয়ে জিভ কেটে ভাই ফিরিয়ে নিই চোখ। ভেলা ফ্যাসাদ হলো দাদা, শালাই কোথা পাই? খুঁজতে খুঁজতে দেখতে পেলুম সম্মুখে 8 শালা। 8 শালাতে মোর শালা নাই, বসেছে পাঠশালা। গোশালাতে গরু বাঁধা, আমার শালা নাই। ভেলা ফ্যাসাদ হলো দাদা, শালাই কোথা পাই? খুঁজতে খুঁজতে গেলুম শহর, দেখি শালার ছড়াছড়ি। পানশালাতে পান করে যায় মাতাল গড়াগড়ি। ধর্মশালা, অতীতশালা, শালার অন্ত নাই। হাতিশালা, ঘোড়াশালা, রাজার ডাইনে বাঁয়ে, হঠাৎ দেখি যাচ্ছে বাবু দোশালা গায়ে। দোশালা তো চাইনে বাবু, 1 শালাকে চাই। 10 শালা ব্যবস্থা ঝুলে গরিব চাষার ভাগ্যে, দিয়া শালাই পেয়ে ভাবি শালাই পেলাম যাগ্যে। গোশালাতে গরু বাঁধা, আমার শালা নাই। ভেলা ফ্যাসাদ হলো দাদা, শালাই কোথায় পাই? চাইনো শালা, মুদি দিল গরম মশালায়। ঢেঁকি শালায় ঢেঁকে শুয়ে, পাকশালাতে ছাই। হায়, শালাই কোথায় পাই? চমৎকার। কারণ আপনি বলছিলেন যেটা, যে সবসময় যে কবিতাগুলো শোনা হয় সেগুলোই আমরা বেশি শুনি, কিন্তু এটি তার বাইরে, এটা তার বৈচিত্র্য, তার রচনার বৈচিত্র্য, তার সক্ষমতা। মাত্র তো মানে 22 বা 23 বছর তিনি তার রচনা করবার সময়টুকু, ওইটুকু সময়ের মধ্যে তিনি এত কিছু রচনা করেছেন যেটা সকলের পড়া উচিত, না হলে তাকে চেনা যাবে না। তো মানে গোটা কয়েক বিদ্রোহের কবিতা, ব্যর্থপ্রেমের কবিতা আর সাম্যবাদের কবিতার মধ্যে আটকে থাকেন না তো। কাজী নজরুল ইসলামের ব্যাপক বিস্তৃতি আছে, সেই জায়গায় নজর ফেলতে হবে, পড়তে হবে নিরলস। জি, মাহিদুল ইসলাম মাহি, যে এই যে আমরা আবৃত্তি করছি, আপনারা করছেন যে আবৃত্তিগুলো, মানে সব কবিতাই কি আবৃত্তির পর্যায়ে পড়ে, নাকি তার জন্য বিশেষ কিছু পর্যায়ে আছে যে এই কবিতাটাকে বেছে নেওয়ার জন্য এরকম কোনো বিষয় আছে কিনা? প্রশ্নটা খুবই জটিল, বিষয়টি আপেক্ষিক। একজন দক্ষ আবৃত্তি শিল্পী যিনি ওই তার চর্চা সাধনায় নিজেকে ওই মাত্রায়, ওই জায়গায় উত্তীর্ণ করতে পারেন, তিনি হয়তো সব কবিতাই আবৃত্তি করতে পারবেন। আর দিদিও আছেন, দিদিও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন।
আর প্রাথমিক পর্যায়ে আমরা শিক্ষানবিশ যারা তাদেরকে আমি বিশেষ করে প্রথমে ছড়া স্বরবৃত্তের কবিতা এবং মাত্রাবৃত্তের কবিতা পড়তে বা আবৃত্তি করবার জন্য তাদেরকে উৎসাহ দিয়ে থাকি। স্বরবৃত্তের কবিতা এবং মাত্রাবৃত্তের কবিতা যদি তিনি শুদ্ধভাবে পাঠ করতে পারেন বা আবৃত্তি করতে পারেন, তারপরে তাকে যে কোনো অক্ষরবৃত্তের যে কোনো পর্যায়ের মুক্ত গদ্য যে কোনো কবিতাই তিনি আবৃত্তি করতে পারবেন, এটি আমার বিশ্বাস। জি, আমরা এবার আপনার কাছ থেকে একটু শুনবো। আমি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, প্রেমিক নজরুল তার ছোট্ট একটা রোম্যান্টিক কবিতা প্রথমে শোনাই। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমারে রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলায় সন্ধ্যা তারা পূবের অরুণ রবি। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের ছবি। আমার বাণী জয়মাল্য রানী তোমার সবই, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমারে রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। সবসময় মুগ্ধ হয়ে শুনি আপনাদের আবৃত্তি, এবং অনেক অনেক প্রাণ ভরা যে একটা তৃষ্ণা থাকে সেটা মিটে যায় এই আবৃত্তিগুলো শুনলে। আমরা জানি যে আবৃত্তির 4টি পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলো থেকে আমি শুনবো, যেহেতু আমরা আবৃত্তি নিয়েই শুনছি। আবৃত্তি না, আবৃত্তি চর্চার জি, আবৃত্তি চর্চার জি। জি, রূপা দিদি। না, আমি তো দুটির কথা বলেছি, সাংগঠনিক আবৃত্তি চর্চা, একক আবৃত্তি চর্চার কথাও ও বলল। আরেকটি যেটি আছে যে প্রাতিষ্ঠানিক, আমাদের শিল্পকলা একাডেমিতে এবং শিশু একাডেমিতে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু আবৃত্তি শেখানো হয়। এগুলো আমাদের প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউটও। নজরুল ইনস্টিটিউট তো আবৃত্তির জন্য সনদ দেয়। তো এটা আমি মনে করি যে এটা আমাদের বর্তমান সরকারের একটা বড় সাফল্য যে আবৃত্তিকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, এবং আমাদের যারা ওখানে নিয়োগ পাচ্ছেন তারা সকলেই আবৃত্তি শিল্পী, যারা শেখাচ্ছেন শিশুদেরকে বা তরুণদেরকে। এবং নিয়মিত কর্মশালা হচ্ছে শিল্পকলা একাডেমিতে তরুণদেরকে নিয়ে এবং কিশোরদেরকে নিয়ে। এই ধারাবাহিকভাবে এই কর্মশালাগুলো তাদেরকে আবৃত্তির যে তত্ত্বের দিকটা আছে, থিওরিটা আছে, এটা শিখতে সাহায্য করছে। যে কোনো শিল্পের তত্ত্বটা তো জানতে হয়, এই তত্ত্বটা না জানলে শিল্পটাকে আয়ত্ত করা অত সহজ নয়। ফলে তারা তত্ত্বে সমৃদ্ধ হচ্ছে। আর একটু আগেও বলছিল যে মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত ছন্দের কবিতা, তো এই কর্মশালাগুলোতে তারা আবার আরেকটু কঠিনভাবে কড়াভাবে মাইকেল মধুসূদন দত্ত দিয়ে শুরু করে, যাতে মুখের জড়তাটা চলে যায় এবং তৎসম শব্দের উচ্চারণে কোনো অসুবিধে না হয়। তো এই চর্চার ভেতর দিয়ে কিন্তু সাংগঠনিক প্রাতিষ্ঠানিক চর্চাটা হচ্ছে। সংগঠনগুলো দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ, সকলকে নাড়িয়ে দিচ্ছে বাংলাদেশে সংগঠনগুলো। এইটা আমি মনে করি যে সংগঠনের যে দলনেতা আছেন তাকে কেন্দ্র করে যে বলয়িত হয়, এটা ও জানে যে একজন নেতাকে কেন্দ্র করে তরুণরা বলয়িত হচ্ছে, নতুন নতুন ঢেউ এসে তার গায়ে লাগছে, তিনি নিজে সমৃদ্ধ হয়ে উঠছেন তাদের প্রাণে, এবং তারা নতুন করে পাচ্ছে। প্রতিজন আবৃত্তি শিল্পীর একটা নিজের ধারা আছে, নিজের একটা বলবার ভঙ্গি আছে, তার একটা কৌশল আছে, তার শিল্প পরিবেশনার একটা মাধুর্য আছে। এটা তার দলের ছাত্রছাত্রীদের মধ্যে এটা সঞ্চারিত হয়। ফলে কি হচ্ছে যে আমরা যে পরম্পরা বলি, গানে একটা পরম্পরা আছে, গুরুমুখী বিদ্যা, নৃত্য একটা গুরুমুখী বিদ্যা, আবৃত্তি ওই দিক থেকে চিন্তা করলে পুরাটাই এখন গুরুমুখী বিদ্যা। কারণ দলের নেতারাই তাদের ছাত্রছাত্রীদের গুরু, তাকে কেন্দ্র করেই
ছাত্রছাত্রীরা শিখছে এবং তার যে চিন্তা, তার যে আবৃত্তি বিষয়ক ভাবনা, তার যে আবৃত্তির দর্শন, এটা নিয়ে তিনি কথা বলছেন, তাদেরকে আবৃত্তিটা বুঝতে সাহায্য করছেন, আবৃত্তি করবার জন্য সাহিত্যমুখী করে তুলছেন। এই যে একটা নিবিড় পঠনের দিকে ঠেলে দেয়া তরুণ প্রজন্মকে, মুক্তিযুদ্ধের দিকে ঠেলে দেয়া, ইতিহাসের দিকে ঠেলে দেয়া, বঙ্গবন্ধুকে বুঝতে উপলব্ধি করতে সাহায্য করা, বাংলাদেশকে ভালোবাসার দিকে ঠেলে দেয়া, এটা কিন্তু অনেক নিবিড়ভাবে চর্চাগুলো হচ্ছে। এই জন্য আমি অনেক বেশি গুরুত্ব দিচ্ছি সাংগঠনিক আবৃত্তি চর্চাকে, কারণ সেখানে নতুন আবৃত্তি শিল্পী তৈরি হচ্ছে, কোনো সার্টিফিকেট পাবার আগ্রহে নয়। এটা কিন্তু ভালোবাসা থেকে অনেকগুলো হচ্ছে। সক্রিয় সংগঠন নিশ্চয়ই রয়েছে। জি, আমি শুনবো। আমাদের বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সবাইকে আমাদের 7 দিনে আবৃত্তির সেদিন এদিন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি এবং আমরা আবৃত্তি শুনছি। আবারও চলে যাই বিরতির আগে যে বিষয়টিতে ছিলাম, আর তারপরে আরও 2টি পর্যায় বোধহয় রয়েছে আবৃত্তি শিল্পের চর্চার, আবৃত্তি চর্চার ব্যক্তি পর্যায় এবং গণমাধ্যম পর্যায়ে। সেই সম্পর্কে একটু মাহিদুল ইসলাম আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। রূপা চক্রবর্তী চমৎকারভাবে বিষয়টি আলোচনা করেছেন। আমি একটু যুক্ত করি যে আমাদের বোধহয় এখন সময় হয়েছে, প্রাতিষ্ঠানিক যে চর্চার কথা বলছেন, যে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে, শিল্পকলা একাডেমি আয়োজন করছে কর্মশালার, নজরুল ইনস্টিটিউট করছে, নজরুল ইনস্টিটিউট অনেক আগে থেকেই করছে। তবে সেটার মান আর একটু উন্নীত করা দরকার, সেটির আর একটু ক্রমশ হবে, তাই না? আস্তে আস্তে হবে। আমি আমি যেটা বলতে চাচ্ছি যে এই সময়টা আমাদের সময় হয়েছে, সেটি হলো বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আবৃত্তি বিভাগ শুরু করা যায়, এবং সেটা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যদি সেটা শুরু হয়, তাহলে আস্তে আস্তে সেটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও আবৃত্তি বিভাগ যদি চালু হয়ে যায়। এইটা এখন সময় হয়েছে, কারণ এত বেশি মানুষ এই শিল্পের ভোক্তা এবং এই শিল্পের তারা শুনতে চায় এবং এই শিল্পের সাথে কাজ করছে এত বেশি মানুষ। আর যেখানে আমাদের ভাষা, সংস্কৃতি এবং দেশপ্রেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তখন এটি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি চালু হলে এটির প্রাতিষ্ঠানিক চর্চাটা অনেক বেড়ে যাবে। কিছু বিভাগের সঙ্গে কিন্তু আবৃত্তিটাকে সংযুক্ত করা নিশ্চয়ই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় সঙ্গীত ও নৃত্যকলা একসাথে ছিল, এখন সঙ্গীত বিভাগ আলাদা হয়েছে, নৃত্যকলা বিভাগ আলাদা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে তো সেভাবেই হচ্ছে। আমি কিন্তু এই বিষয়ে একটু কথা বলতে চাই যে সঙ্গীত এবং নৃত্যে যে বিভাগ খোলা গেল, তার প্রধান কারণ হচ্ছে যে এই দুটো বিষয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বিমিউজ এমমিউজ করে আমাদের শিল্পীরা এসেছেন, এসে তারা এটা করতে পেরেছেন। আবৃত্তির জন্য কিন্তু মানে করা যাবে কীরকম, যদি একজন বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক হলো 4 ফার্স্ট ক্লাস থাকতে হবে একজন শিক্ষার্থীর, তার যদি 4টা ফার্স্ট ক্লাস থাকে এবং তার যদি একটি এমফিল বা পিএইচডি থাকে সঙ্গে আবৃত্তির ওপর, তাহলে আবৃত্তি বিভাগ খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া যেতে পারে। যদি আমি যোগ্য প্রার্থী না থাকে, তাহলে এটা শুধু শিল্পীকে কেন্দ্র করে, আমাদের যে বড় বড় শিল্পীরা আছেন তাদেরকে দিয়ে তো ওইটা করা যাবে না, কারণ তাদের সকলেরই বয়স 65-র উপরে। বিশ্ববিদ্যালয় তো তার নিয়ম মোতাবেক চলবে, 65 বছর হলে পরে তাকে চলে যেতে হয় অবসরে। ফলে আমাদের জ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরকে আমরা খণ্ডকালীন করে আনতে পারবো কিছু মডিউল পড়ানোর জন্য, কিন্তু তাদেরকেই প্রধান করা যাবে না সেই সময়। সেটাই যাকে বলছেন যে প্রথমে পুরোপুরি একটা সম্পূর্ণ একটা ডিপার্টমেন্ট না করে অংশ হিসেবে এখন তো আছে আমাদের নাট্যকলায় তো একটা মডিউল পড়ানো হচ্ছে। হ্যাঁ, নাট্যকলায় তো পড়ানো হয় তাদের স্বর তৈরি করবার জন্য এবং বোঝার জন্য, স্ক্রিপ্ট বোঝার জন্য আবৃত্তি তো পড়ানো হয়। কারণ অভিনয়ের ক্ষেত্রে কিন্তু খুবই সংলাপের জন্য অভিনয়ের জন্য দরকার, বিশেষ করে কাব্যনাট্যগুলো যদি তারা করতে চায় তাহলে তো খুবই দরকার। ফলে এগুলো তো একটা মডিউল হিসেবে পড়ানো হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ে, যেখানে যেখানে নাট্যকলা আছে সেখানে পড়ানো হচ্ছে। কিন্তু ও যেটা বলেছিল সেটা খুব, আমি মনে করি আমাদের প্রজন্মের একটা খুব বড় চাওয়া যে বিশ্ববিদ্যালয়ে এটা কারিকুলামের অন্তর্ভুক্ত হোক,
এবং একটি বিভাগ উন্মুক্ত করে দেয়া হোক। এই বিষয়ে আমার মনে হয় আমাদের নির্ভর করতে হবে তরুণ প্রজন্মের ওপর, যারা আবৃত্তিকে ভালোবাসে এবং যাদের রেজাল্ট খুব ভালো। এবং আমি তো উদ্বুদ্ধ করতে চাই সকলকে যে তরুণদের যে ভালো রেজাল্ট করুক। মেধাবীরা যে মেধাবী ছাত্র যারা, তারা আবৃত্তির উপরে বাইরের থেকে ডিগ্রি না বাইরে না, সে তো সাথে বাংলাদেশেও করতে পারবে। তার যদি 4 ফার্স্ট ক্লাস থাকে তাহলে বাংলাদেশেও তো সে সাহিত্য থেকে বা নাট্যকলা থেকে সে আবৃত্তির উপরে এমফিল বা পিএইচডি করতে মেধাবী তো পারবে। অবশ্যই দরকার, আর আবৃত্তি শিল্পী তো মেধাবী ছাড়া হবে না। আবৃত্তি শিল্পটাই অনেক বেশি। আমি আপনার ওই আরেকটি বিষয়ে একটু যেতে চাই, আমাদের সময় তো নিশ্চয়ই সীমিত। সেটি হলো, আপনি বলছিলেন আবৃত্তি চর্চা বা বিকাশের গণমাধ্যম, এটি তো কোনো বিকল্পই নেই। আমরা যত সংগঠন করি না কেন, এখন আমাদের সারা বাংলাদেশের 500 সংগঠনের সাথে যদি 100 জন করে কাজ করে তাহলে কত হবে? 5,000 না 5 লাখ, যাই হোক। কিন্তু দেশে মানুষ হলো 20 কোটি, 18 কোটি। এই 18 কোটি মানুষের কাছে এই শিল্পকে পৌঁছে দিতে গণমাধ্যমের তো কোনো বিকল্প নেই, তুলনা নেই। আমরা চাই যে সকল গণমাধ্যমে নিয়মিত আবৃত্তির অনুষ্ঠান হোক। আবৃত্তি শিল্পীদের অত বেশি চাহিদাও নেই। তাদের আবৃত্তি শিল্পীর যেহেতু সেই 80-র দশকের সাংগঠনিক চর্চা শুরু, তারা রাজপথ থেকেই যাদের যাত্রা শুরু, তাদের চাওয়া পাওয়া খুব কম থাকে আমি বিশ্বাস করি। না, আমি বলছি কি যে যেটা উত্থাপন করলো গণমাধ্যমে, মানে রেডিও এবং টেলিভিশনে নিয়মিত আবৃত্তির অনুষ্ঠান সম্প্রচার হওয়া উচিত। সেটা যদি খুব কম করে হয়, আমরা সাপ্তাহিক বলছি না, মাসে অন্তত একটা অনুষ্ঠান নিয়মিতভাবে হোক, তাহলেও 12টা আবৃত্তি অনুষ্ঠান হবে বছরে। এখন কিন্তু রবীন্দ্র নজরুল জয়ন্তী ছাড়া বা 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর জন্মদিন ছাড়া ওরকম না। আমরা অনেক আলোচনা করে চলে গেছি। দুজনে মিলেই গণমাধ্যমগুলোকে ধন্যবাদ জানাই, যতটুকু অনুষ্ঠান হচ্ছে আরো হওয়ার দরকার। অনেক আমরা আলোচনা করে ফেলেছি, এবার আবার একটা আবৃত্তিতে চলে যেতে চাই। দুজনে মিলে নজরুলের ওইটা করবে। তুমি তো নজরুলেই থাকতে চাও। রম্য, হ্যাঁ, চল চেষ্টা করি। একটা আমাদের অনেকবার একত্রে পড়বার এটার হয়নি, সুযোগ হয়নি, তবু জিনিসটা অনেক সুন্দর। আমরা একটু বলতে চাই, এটার মধ্যে মাইথোলজি আছে, ভারতীয় মাইথোলজির ব্যবহার আছে, সঙ্গীত নিয়ে কথা আছে, এবং না বোঝা মানুষেরা যে সংকীর্ণ হয়ে যায়, ধর্মচিন্তা যে তাকে সঙ্গীতকেও মানে আবদ্ধ করে ফেলে, এটা আছে এই রচনার মধ্যে। শিল্পীরা ধর্মের ঊর্ধ্বে, এবং এখানে ভঙ্গিটা আছে যে শিল্পীরা মানে তারা ঠিক সাম্প্রদায়িক নন, তারা মানবিক, তারা সঙ্গীতের প্রতি অনেক বেশি অনুরক্ত। এরকম একটি লেখা তার আছে। বাঙালি ঘরে হিন্দি গান, হাসির গান, এই পর্যায়ে নজরুলের একটা আছে। এটা আমরা মনে হয় যে আমরা, আপনি যদি 3টি চরিত্র সম্পর্কে একটু বলে দেন। এখানে হলো একজন সঙ্গীত শিল্পী, তিনি ছাত্রী বাড়িতে এসেছেন, ছাত্রীকে তিনি গান শেখান, ছাত্রীকে তার ঠাকুমার সামনে বলছেন যে তুই গান কর। এবারে ঠাকুমা তো কিছুই বোঝেন না, হিন্দি তো হওয়া বুঝেন না, শিক্ষার্থীকে হিন্দি গান হিন্দিতে রাগানির চর্চা করাচ্ছেন, কণ্ঠ তৈরি করে দিচ্ছেন ওস্তাদ এসে। সেই সঙ্গীত শিল্পী তিনিও হিন্দি খুব ভালো বোঝেন না, কিন্তু গানটা খুব ভালো গাইতে পারেন। তো এইরকম একটা পরিস্থিতিতে এই লেখাটি রচনা। বাঙালির ঘরে হিন্দি গান, কেউই বোঝে না, যে শিখছে সেও বোঝে না ভাষাটা, যিনি শেখাচ্ছেন তিনিও ভাষার অর্থ জানেন না, যিনি এটা নিয়ে প্রতিবাদ করেন তিনিও জানেন না, কিন্তু চর্চাটা অবিরত হচ্ছে। তাহলে আমি যে সঙ্গীত শিক্ষকের চরিত্রে, আমি বাকি দুটো চরিত্রে ছাত্রী এবং ঠাকুমা দুটোই করছি। ধন্যবাদ। এটি রম্য রচনা। গহরি গহরি নদিয়া, কও গহরি গহরি, আরে রে রনা, গহরি না, গহরি, বয়ের বিন্দু র। ও বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার কও দেখি। গহরি গহরি নদিয়া, আহা কি গানই গাইতেছে বিমলি, নদিয়ায় নবদ্বীপের গান। বিমলি কি গান গাইতেছে মাস্টার? গৌরনীতায় নদিয়ায় না? আজ্ঞা হ্যাঁ, এইটা হইল হিন্দি গান।
গহরি গহরি নদিয়ায়। ওর মানেটা কি হইল? আজ্ঞা ওই যে গহরজান বাইজি নদিয়া যাইতেছেন, গানে তাই কইতেছেন। কি কও, নদিয়ায় বাইজি নাচবো? গৌরনীতায় যেখানে নাচছে সেখানে কিনা বাইজি নাচবো? ওরে পিঠার বাড়ি মাইরা খেদাইমো। কি করো ঠাকুমা, ও কি সত্যই নদিয়ায় যাইতাছে নাকি গানে কইতাছে? তুই কি বুঝস? ধর্ম নষ্ট হইব না? ও আচ্ছা আচ্ছা, তবে থাক, এই গানটা থাক। ধর্ম যদি নষ্ট হয় তবে এই গানটা থাক। আচ্ছা, এই গানটা শোনেন দেখি। এই সাইয়া নাহি বলুঙ্গি, সাইয়া নাহি বলুঙ্গি, এ আবার কোন সাতার গান গাইতে আসছে? ওটার মানে কি? আজ্ঞা এটার মানে হইল গিয়া এই সাইয়ারে কইতাছে যে আমি নামুম, একটা লুঙ্গি লইয়াছি। সাইয়া নাহিব লুঙ্গি, সাইয়ার কাছে লুঙ্গি চাইতেছে। কি কো, বামুনের বাড়ি লুঙ্গি কো? এই গান তুমি মিয়া সাহেবদের বাড়ি গিয়া শেখাও গিয়া। আরে কাপড় না সাইয়া চাও কিনা লুঙ্গি? কি সাতার লুঙ্গির গান? আচ্ছা, মুশকিল পড়ছি এই বুড়িটারে লইয়া। আচ্ছা, এই গানটা শোনেন দেখি। আমার মনে হয় এই গানটা আপনার ভালো লাগবই। এইটা শোনেন দেখি। এই দেখেন, বিশু নানা মরি বাজে ঝানন, শাশুহু জাগে ননদহু জাগে, আউর জাগে সব কুটুমকে লগুয়া, মোহাম্মদ সাথ সদারঙ্গ জাগে, कैसे मिलूं मैं হরি কে চরণ। এই না কয় গান হরির চরণ বাতলাইবার চায়। ওর মানেটা তাই না মাস্টার? হরির চরণ বাতলাইবার চায় না? আগে হ্যাঁ, তা ঠিক না। আগে হ্যাঁ, আগে ঠিক তাই। তবে কিনা আমাদের শ্রী রাধিকা কইতেছেন যে বিছু নানা বাজে ঝনঝন, অর্থাৎ কিনা বিছানা ঝনঝন কইরা বাজতাছে। আরে বাত হইলে ওই রকম বাজে। আগে বাত হইলে ওই রকম বাজে। আর কইতেছেন শাশুড়ি জাগে, ননদিনী জাগে, কুটুমে জাগে, হক গুলে জাগে। জাগবো না? ঘরের বউ হইয়া পরের কাছে যায়, নিশ্চয় জাগবো মাস্টার। আগহ এরা তো জাগতেই আছেন। আর জাগতে আছেন কে? জাগতে আছেন মোহাম্মদ শাহ, জাগতে আছেন সদারঙ্গ মিয়ারে লইয়া মোহাম্মদ শাহ জাগতে আছেন। তাই রাধিকা কইতেছেন যে কেমন কইরা হরির কাছে যাইমু। কি কও, সদারঙ্গ মিয়া আইলো কোনখান থেকে? মিয়া সাহেবরে উঠা যাইবার কও। আমাগো রাধা শ্রীহরির কাছে যাইবার পথ পাইতাছে না। আগে উনি যাইবেন কেমন কইরা? গানটা যে ওরই লেখা। আচ্ছা, মিয়া সাহেবরে মুরগি কিন্না খাইবার পয়সা দিমু, ওরে এখনই উঠা যাইবার কও। আমি কি ওনারে উঠাইতে পারি? তুমি না পারো, পুলিশে খবর দাও, চৌকিদারে খবর দাও, থানায় খবর দাও। আমাগো দারোয়ান ডাকতে হইব মাস্টার, আমাগো দারোয়ান ডাকতে হইব। কি কপালি করছি রে বাবা, গান শিখাইতে আইসা। বেশ চমৎকার কবিতাটি। আমাদের শুনতে আবৃত্তি বিরতির সময় চলে এসেছে। আমি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ আমাদের আজকে 7 দিনে। আমরা আবারও আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানি যে নজরুলের বিদ্রোহ কবিতাটাকে আমরা সবসময় অদ্বিতীয় এবং শ্রেষ্ঠ বলে থাকি। এ ধরনের আপনাদের বিদ্রোহী যে কবিতা নজরুলের রয়েছে, নিজেদের আবৃত্তি করার সময় কেমন অনুভূত হয় আসলে? এটা একটা অন্যরকম একটা অনুভূতি না? মানে বিদ্রোহী পড়ছি মানে আমি একটা এমন একটা সময়কে ধারণ করছি যে সময়টা আজকের দিনের জন্য সত্য। পৃথিবীতে আজকে যারা যুদ্ধ করছে নিজেদের স্বাধীনতার জন্য, তাদের জন্য এটা খুবই সত্য। মানুষ তার আপনাকে প্রকাশ করবার জন্য সে সকলের চেয়ে শ্রেষ্ঠ, এই কথাটি প্রমাণ করবার জন্য
এই বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছিল। এবং এত এত শব্দের সমাহার, এই আরে, কেমন মনে হয়? এটা নিয়ে তো কথা বলে শেষ করা যাবে না, বিদ্রোহী কবিতা নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু সেটা জায়গা এটা নয়। তবে আমার যেটা মনে হয় যে এই সব কথার সাথে যে এই কবিতা যদি প্রথম কোনো মানুষ শোনে যে আবৃত্তি শিল্পের সন্ধান জানে না, সেও আবৃত্তি শিল্পের মানুষ হয়ে ওঠে, আমি এটা অনুভব করি। এবং আমরা তাহলে আমরা আবৃত্তির জন্য ভালোবাসা তৈরি হয়, মানে এটা একটা অপূর্ব সুন্দর কবিতা। দুজন মিলে কি শুনবো আমরা? আমরা একটা অনেক দীর্ঘ কবিতা, আমরা একটা নির্বাচিত অংশ পড়তে পারি। হ্যাঁ, একটু ছোট ছোট অংশ করে দুজন মিলেই শোনাই আমরা কবিতাটি। শুরু করি তাহলে দিদি, আমি শুরু করি। ধরো তো শাইন, ভালো করে ধরো। হ্যাঁ, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করে সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন চা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উল্লাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দোল দল। আমি উত্তর বায়ু মলয় অনিল, উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাগতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণের ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে চলি, একই উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আজিকে, আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরণে বই জয়ন্তী, মানব বিজয় কেতন, ছুটে ঝড়ের মতন করতালি দিয়া, স্বর্গ মর্ত করতলে, তাজি বর্রাকার উচ্চ শ্রবা বাহন আমার, হিম্মত ভ্রেসা হেঁকে চলে,
আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি, 12 বহ্নি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কলকোলাহল। আমি তরিতে চড়িয়া উড়ে চলি, জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে দেখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক খাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়। বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য। আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মত্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার, খুলিয়া গিয়াছে সব বাদ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব। আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে, নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহের অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দি পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শক্তা ফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। কি চমৎকার! এবং এত এত পরিবর্তন এই একটি কবিতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। জি, আমাদের আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই কবিতা আয়োজনে। আমি দিদির কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে সংগঠনগুলোর আসলে কর্মকাণ্ড কিভাবে এগোচ্ছে, কিভাবে চলছে। সংগঠনগুলো আসলে জোরে সোরেই কাজ করছে। এখন তো আমরা মনে করি যে আবৃত্তির একটা জোয়ার, আবৃত্তি একটা যৌবনকাল এখন। মানে এটার সঙ্গে অনেক কিছু পরিপ্রেক্ষী জড়িত রয়েছে। এবছর আবৃত্তি শিল্পে 21শে পদক এসেছে 2টি, এবং এই 2টি কিন্তু আমাদের আবৃত্তি শিল্পীদের মনকে ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছে। আমাদের ভেতরে একটা বঞ্চনার বোধ ছিল যে বাংলাদেশে সবগুলো শিল্পের জন্যই পদক আছে, 21শে পদক আছে, কিন্তু আবৃত্তি শিল্পের জন্য ছিল না। 2022 থেকে শুরু হলো। 22 এবং 23 পেলেন আমাদের আগের প্রজন্মের দুজন বরেণ্য আবৃত্তি শিল্পী, ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং জয়ন্ত চট্টোপাধ্যায়। এবছর আমাদের প্রজন্ম থেকে আমি এবং শিমুল মুস্তফা। ফলে হয়েছে কি, সবাই মনে করছে যে আবৃত্তি করলে আমাদের স্বীকৃতি আছে, শিল্পী হিসেবে স্বীকৃতি, এবং সমাজে আমার একটা জায়গা হবে, লোকে আমাকে আবৃত্তি শিল্পী হিসেবে চিনবে। এই যে মানুষের একটা আগ্রহ, এখন তো ব্যাপক উদ্যমে অভিভাবকেরাও চাচ্ছেন যে ছেলেমেয়েরা, সন্তানেরা আবৃত্তি শিল্পের দিকে যাক। একটি ভালো খবর দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদের, সেটি হচ্ছে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের কাছ থেকে লিজ পেয়েছে একটা জমি আফতাবনগরে 3.5 কাঠা। এটা একটা সাংস্কৃতিক হাব তৈরি করতে চাচ্ছেন সরকার। সেখানে সকল দলকে এরকম দেওয়া হবে যারা ফেডারেটিভ বডি। তো
মানে আমি মনে করি নাটক চলচ্চিত্রের পাশাপাশি আমরাও যে পেলাম, এটা আবৃত্তি শিল্পের একটা বড় বিজয়। তার একটা মানে নিজের একটা জায়গা হলো, তার মানে সে বড় কাজ করবার জন্য এখন তৈরি হচ্ছে মনে মনে, ভিতরে উৎসাহ পেল অনেক অনেক। মাহিদুল ইসলাম, এই যে আবৃত্তি শিল্পটাকে কিভাবে সামনে আরো সুন্দর করে এগিয়ে নেওয়া যায়, তার বিনির্মাণে আপনাদের কি পদক্ষেপ নেওয়া উচিত বা নিবে আগামীতে? রূপাদির কথা সূত্র ধরেই বলছি যে সংস্কৃতি বান্ধবী সরকার সংস্কৃতির বিকাশে এত বেশি সচেষ্ট, তখন আমরা যদি না পারি সেটা আমাদের ব্যর্থতা। আবৃত্তি শিল্পী সংসদকে যেমন লিজ দিয়েছেন সরকার, তো আবৃত্তি সমন্বয় পরিষদ, থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাহিত্য জোট সবাইকেই এরকম জমি দিয়ে স্থায়ীভাবে তাদের একটা জায়গা করে দিচ্ছেন এই সরকার। তো সরকার যখন এতটা চাচ্ছেন তখন আমাদের কিন্তু দায় দায়িত্ব অনেক বেড়ে যায়। আমাদের আরও সাংগঠনিক চর্চায় আমাদেরকে আরও একটু সুচারু হতে হবে, আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। এবং যেহেতু এটি সবশেষে কিন্তু এটি একক শিল্প, সাংগঠনিকভাবে একটি চর্চা করার জন্য ভালো, এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য ভালো, কিন্তু মানুষের কাছে এটা গ্রহণযোগ্য শিল্প হিসেবে জনপ্রিয় করে তুলতে গেলে একক নৈপুণ্যতার এবং তার যোগ্যতা দক্ষতার কোনো বিকল্প নেই। সেই জায়গায় আমি মনে করি যে সংগঠনের নেতৃত্বের কথা বলছিলেন দিদি, লিডারদের কথা বলছিলেন, ব্যক্তিকে ঘিরে বলয়িত হওয়ার কথা বলছিলেন, সবশেষে প্রত্যেক সদস্যকে অনেক বেশি চর্চিত হতে হবে, অনেক বেশি সাধনা করতে হবে, আবৃত্তিটাকে অনেক উঁচু মানে নিয়ে যেতে হবে। তাহলেই আমাদের প্রাতিষ্ঠানিক সুযোগ বাড়বে, আমাদের গণমাধ্যমেও সুযোগ তবেই তৈরি হবে। নিজেকে যোগ্য না করে তো আমি কিছু চাইতে পারি না। তা আমি বলবো আগামী প্রজন্ম, তরুণ প্রজন্মকে বলবো যে সবাই সাংগঠনিক চর্চার সাথে নিজের স্কিল ডেভেলপ করবার জন্য নিজের দক্ষতাকে। আমাদের সময় শেষ, আমরা আরো একটি দুজনের মিলে আমরা আবৃত্তি শুনতে চাই। আমি বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, নিশ্চয়ই অনেক ভালো লাগছে এবং আমরা শেষ করব। আমরা চাই যে সুস্থ সংস্কৃতি চর্চায় এগিয়ে যাক আগামী প্রজন্ম এবং আগামী দেশ। প্রত্যাশা এটাই। ভালো থাকবেন সকলে, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি। আমরা আবৃত্তি দিয়ে শেষ করছি। রবীন্দ্রনাথ পড়ি। হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথের যেহেতু একটি পড়বো, আমরা শেষের কবিতা থেকে। শেষের কবিতা থেকে আমি শুরু করছি তাহলে। একদম একদম। শাইন ধরো। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো সত্য নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেন, অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়।
তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর, প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগে বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামুর ধুলির ধন, জামুর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মরিলা কি করিও না শোক, আমারই রয়েছে কর্ম, আমারই রয়েছে বিশ্বলোক। মোরে